আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কালিকোর বিলের পাশেই এবং এই বাড়িটি এতটা জায়গা নিয়ে বেষ্টিত রয়েছে যেটা তিনকানি জায়গার মতো বেষ্টিত। এই বাড়িটির আশপাশ কেন্দ্রিক কোনো বাড়িঘর নেই এবং এটি আমার বাবার একটি বাড়ি ছিল। আর এই বাড়িতে এখন আমি একলাই থাকি এবং আমার ভাই বোন কেউ নেই। আর ছেলেমেয়ের দিক দিয়ে আমার এক ছেলে এবং এক মেয়ে। তো আমার সংসার খুব ভালোই চলছিল। এখানে একটি সমস্যার কারণ ছিল, আজ থেকে প্রায় ৩ বছর আগে এটি একটি ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আর এই ঘটনাটির প্রভাবে আমার এক সন্তান মারা যায়। লিসেনার্স, আজকের এই ঘটনাটির ধারাবাহিকতা আমার সাথে যে ঘটেছিল এটি খুব দুঃখজনক একটি ঘটনা এবং এটি একটি ভয়ানক কর্মকাণ্ড হয়েছিল, যেটি আমার মনে হলে এখনও চোখ বেয়ে অশ্রু পড়ে। ঘটনাটি আমার সঙ্গে যখন ঘটেছিল তখনকার সময় ছিল ২০১৬ সাল। আমি পেশায় একজন ফল ব্যবসায়ী। প্রতিদিনের মতো আমি ফল ব্যবসা করে আমি বাড়িতে এসে ঘুমাই। একদিন আমি স্বপ্নে দেখি যে আমার বাড়ির সামনে এখানে একটা কবরস্থান করা হয়েছে এবং এই কবরস্থানটা নাকি আমার বাবা করেছেন। এটা আমি নিজ চোখে দেখতে পাই আমার স্বপ্নে। তখন সকালে উঠে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, আম্মা, বলুন তো আপনি যে আমাদের এই বাড়ির কিনারায় যে কোনায় জায়গাটা রয়েছে, যেটা উঁচু জায়গাটা, ওইটাতে কি কোনো কবরস্থান ছিল আগে? তখন আমার মা তিনি চুপ করে গেলেন আমার কথা শুনে। বললেন যে, কেন, কোনো সমস্যা হয়েছে কি? আমি বললাম যে, না, সমস্যা হয়নি, বাট আমি কালকে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম, যেটা আমি দেখতে পেলাম যে এখানে একটা কবরস্থান আমার বাবা খুঁড়ছেন এবং কাউকে কবর দিয়েছেন। আর পার্শ্ববর্তী জায়গাতেই আমি দেখতে পারছিলাম যে এখানে আরও ৩-৪ জনের কবরস্থান ছিল। এটা আমি কেন দেখলাম আর এটা দেখার কারণ কী ছিল? আমার মা তিনি অনেক আগেকার মানুষ, তিনি বৃদ্ধ বয়সের। ইনি এই স্বপ্ন বিষয়ক অনেক কিছু তিনি বুঝতেন এবং জানতেন। পরক্ষণে আমার মা আমাকে জিজ্ঞেস করলেন যে, তুই কি আরও কিছু দেখেছিস? বললাম যে, না তো, আমি তো আর কিছু দেখিনি। তখন মা বলেন যে, কবর খোঁড়ার স্বপ্ন দেখাটা তো কোনো স্বাভাবিক বিষয় না, তবে এটা কেন দেখেছিস? আচ্ছা বাদ দে, স্বপ্নের বিষয় এগুলো মিথ্যা হতে পারে। তখন মায়ের কথায় ভরসা নিয়ে আমি এটাকে বাদ দিয়ে দিই। তারপর সকালে খাওয়া দাওয়ার পর আমি বাজারে ফিরে যাই। বাজারে গিয়ে ব্যবসা শুরু করে দিই এবং ব্যবসা শেষ করে আমি বাড়িতে আসতে হবে। তখন একটা চায়ের দোকানে আমি ১ কাপ চা খাই এবং একটা পান খাই। তো পরক্ষণে আমি একটা রিক্সার উপরে গিয়ে উঠি। বললাম যে, আমি যাব কালিকুর বিলের পাশে, যাবেন? বলল যে হ্যাঁ। তাকে ভাড়া দাম দর করে আমি রিক্সায় উঠে পড়ি এবং রিক্সায় উঠে আমি মেইন সড়কের পাশে নামি এবং এখান থেকে আমার বাড়িটি দেখা যায়, ছোট্ট একটা বাড়ি দেখা যায় এবং এর পাশে কিছু পড়া জমি রয়েছে এরকম দেখা যায়, মানে মেইন সড়ক থেকে। তো আমি এখানে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিই। তখন রাস্তাঘাট খুব নীরব ঝড়ঝাড় ছিল। আমি তখন বাড়ির দিকে হাঁটছিলাম প্রতিদিনের মতোই। ছেলে মেয়েদের জন্য কিছু খাবার কিনে নিই হাতে করে এবং হাঁটা শুরু করি। তখন দুপাশ দিয়ে একটা ক্ষেত ছিল লম্বা এবং আরেকটা পুকুর ছিল লম্বা। এদিকে ধরে আমি হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো পিছন দিকে আমাকে কেউ ফলো করছে। চরকির মতো ঘুরে দাঁড়িয়ে পিছন দিকে আমি দেখি যে কেউ নেই। তখন না দেখতে পেয়ে মনের ভুল ভেবে আবারও হাঁটা শুরু করি বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো মাটির নিচ থেকে কিছু একটা গর্জন শোনা যাচ্ছে, যেটা আমার কানের মধ্যে আসছে বেশি মাটির নিচ থেকে। আমি ভাবলাম যে কী ব্যাপার, গর্জন আসলে আসবে উপর থেকে, তো মাটির নিচ থেকে আসার কারণ কি? তখন মাটির কাছে আমার কানটা পেতে নেই। পেতে নেওয়ার পর আমি শুনতে পাই যে ঠিক মাটির নিচ থেকেই গর্জন আসছে। তখন এটা শুনে আমি খুব ভয় পাই এবং জোরে হাঁটা শুরু করি বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ আমার সামনে একটা ছায়ামূর্তি উদয় হয়। ছায়ামূর্তিটা দেখার পরেই আমি পরক্ষণে পিছন দিকে একটু থমকে যাই এবং ভয় পেয়ে কাঁপতে শুরু করি। তো ওই ছায়ামূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে কিছু একটা কথা আমাকে বলল। কথাগুলো ছিল এমন যে, বাড়ির পূর্ব দিকে একটা কবরস্থান পাবি এবং এই কবরস্থানে একটা বাউন্ডারি করবি। তখন এই কথাটি আমি নিজ কানে শুনতে পাই এবং শোনার পর আমার ওই স্বপ্নের কথাটা আবারও বারবার মনে হচ্ছে। তখন পরক্ষণেই হাতে থাকা ফলগুলো আমি মাটিতে ফেলে রেখে এক দৌড় শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি গিয়ে বাড়িতে পৌঁছাই। বাড়িতে গিয়ে দরজায় টোকা নাড়ি এবং বাড়িতে ঘর থেকে আমার স্ত্রী বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি এত অস্থির দেখাচ্ছে আপনাকে? বললাম যে রাস্তার মধ্যে আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছে। সব কিছু খুলে বলার পর আমার স্ত্রী সে বলল যে, এটা কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। আমি বললাম যে এটাই তো ভাবছি কী করা যায়। তো ভাবতে ভাবতে আমরা খাওয়া দাওয়া করি এবং রাত্রিবেলা শুয়ে পড়ি। আর মা ছিল ওই পাশের রুমে শোয়া, এর জন্য মাকে আর রাত্রিবেলা ডাক দিইনি। তো ওই রাত্রিবেলা আমি আরেকটা স্বপ্ন দেখি, যেটা হচ্ছে আমার সামনে ওই রাতের মতো একটা ছায়ামূর্তি এসে উদয় হয়।
আমি ছিলাম তখন স্বপ্নের মধ্যে। আর দেখতে পাই ওই ছায়ামূর্তিটা বলছে, এখানে তোর পারিবারিক একটা কবরস্থান তৈরি কর, আর এই কবরস্থানের মধ্যে তোর একজন লোকের দাফন দিবি, আর এই দাফনটা তোর নিজ হাতে দিবি। তখন আমি বললাম যে আমার পরিবারে তো এমন কেউ নেই, আর আমার পরিবারে তো এত মানুষও নেই যে তাকে আমি দাফন দেব, এটা কী করে সম্ভব হতে পারে। তখন ওই ছায়ামূর্তিটা বলল যে যে করেই হোক তোকে এটা করতে হবে, না হলে তোর কাল নেমে আসবে তোর পরিবারে। বললাম যে ঠিক আছে, আমি এটা করব। তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখতে পারি যে সারা শরীর ঘাম শুরু করে দিয়েছে। স্ত্রীকে পাশ থেকে ডাক দিয়ে বললাম যে এরকম এরকম ঘটনা। তখন আমার স্ত্রী আরও ভয় পেয়ে সে ঘাবড়ে যায় এবং আমাকে বলে যে তুমি এটাই করো, যে যে ছায়ামূর্তিটা যেরকম যেরকম বলেছে তুমি তেরকমই করো, আর কবরস্থান একটা দরকার, তো এটা করে ফেলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে মায়ের সঙ্গে আলাপ করি, তো আলাপ করার পর দেখি যা সিদ্ধান্ত হয় তাই করব। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম যে মা, আমি তো কালকে এরকম ঘটনা দেখেছি, এখন কি করব। তখন মা বলেন যে আমাদের তো জায়গার অভাব নেই, তো এখানে তুমি একটা কবরস্থান তৈরি করে নাও এবং এখানে ঘোষণা করে দাও যে এই মাসের ভিতরে যদি কেউ মারা যায় আমাদের এলাকায়, তাহলে তার কবরস্থানটা এই প্রথম কবরস্থান এখানে দেওয়া হবে এবং এই কবরস্থানটাই ফ্রিতে দেওয়া হবে। তখন আমার মা অনেক মানুষকে গিয়ে বলেন যে যদি এলাকাতে কোনো মানুষ মারা যায় তাহলে এখানে কবরস্থান ফ্রিতে দেওয়া হবে, একটা কবরস্থান, প্রথম কবরস্থান এটা। তখন 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যায়, কোনো মানুষ আমাদের গ্রামে মৃত্যুবরণ করেনি। আর এছাড়া আমাদের যে গ্রামটা ছিল বেশ ছোট এবং এই গ্রামের মধ্যে মানুষজন খুব কম ছিল। তো 2 মাস চলে যাওয়ার পর ওই কবরস্থানের আশপাশ দিয়ে আমার মা কিছু একটা দেখেন এবং তিনি আমাকে বলেন যে কবরস্থানের আশপাশ দিয়ে খুব অস্বাভাবিক জিনিস ঘোরাফেরা করে। তখন এটা দেখার জন্য আমি রাত্রিবেলা একদিন ফলের বসা শেষ করে বাড়িতে আসি। খাওয়া দাওয়ার পর না ঘুমিয়েই আমি ওই কবরস্থানের পাশে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়ি এবং ওইটা দেখার জন্য যে কবরস্থানের পাশে কী হাঁটাচলা করে। তখন হঠাৎ আমার ঘুম চলে আসে এবং হঠাৎই আমি দেখতে পাই যে এক ঝলকা আলো আমার সামনে দিয়ে উদয় হয়ে কবরস্থানের আশপাশ দিয়ে ঘোরা শুরু করে দিয়েছে। দেখতে পেরে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না এবং নিজের চোখকে একটু হাত দিয়ে মুছে নিয়ে আমি আবার তাকানোর চেষ্টা করি, কিন্তু এখন যা দেখছি সব সত্যি সত্যি দেখছি। দেখতে পারি যে একটা ছায়ামূর্তির মতো মানুষ, তার পিছনে 4-5টা ছোটো ছোটো বাচ্চার মতো এরা ঘোরাফেরা করছে ওই কবরস্থানের আশপাশ দিয়ে। দেখে বেশ হতভম্ব হয়ে হাতে চেয়ারটা করে হাতে নিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসি। ঘরে চলে এসে ঘরের দরজাটা লাগিয়ে হুট করে বসে পড়ি। তখন দেখতে পাই যে সবাই ঘুমাচ্ছে। হঠাৎ আমি দেখতে পাই যে আমার বাচ্চাটা একটা চিৎকার দিয়ে উঠলো। তখন আমার স্ত্রী সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে জিজ্ঞেস করলো যে বাচ্চা চিৎকার দিল কেন। আমি বললাম যে আমি তো বলতে পারলাম না। দেখতে পাই যে আমার বাচ্চাটা আর শ্বাস নিচ্ছে না, তার গায়ে কোনো কাপড় ছিল না, তার পেটের মধ্যে আর শ্বাসের নিঃশ্বাসের প্রশ্বাসটা বইছে না। আমি তখন ঘাবড়ে যাই। ছেলের হাতে গিয়ে পালস চেক করি, গিয়ে দেখতে পারি যে ছেলেটা মারা গিয়েছে। তখন স্ত্রীকে বললাম যে এটা কী সর্বনাশ হলো, আমাদের ছেলে তো মারা গিয়েছে মনে হয়। স্ত্রী আমার কান্না শুরু করে দেন। সে বলল যে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও তাকে। যদিও সে মারা গিয়েছে, মনে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিই। অ্যাম্বুলেন্স আমার একটা ফুফাতো ভাই ছিল, সে তাড়াতাড়ি চলে আসে। সে আসার পর বলে যে আপনার ছেলে তো মারা গিয়েছে, তাকে এখন হাসপাতাল নিয়ে গেলেও আর লাভ হবে না। তো আমি বললাম যে কেন, আমার ছেলে মারা যাবে কেন, তার কি হয়েছে? এই ছোট একটা ছেলে, সে যদি মারা যায় এটা তো মেনে নেওয়ার মতো না। তখন আমার ছেলে মারা যাওয়ার পর এই একবারে হতভম্ব হয়ে আমাদের এই পরিবারটা পুরো শোকাহত হয়ে পড়ে। যদিও আমাদের পরিবারে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। তো মেয়েটার বয়স ছিল তখন 13 বছর আর ছেলেটার বয়স ছিল 9 বছর। তো আফসোসের বিষয় হচ্ছে ছেলেটা মারা গিয়েছে এবং ওই ছেলেটাকে ওখানে কবর দেওয়ার সিদ্ধান্ত নেই আমরা। প্রথম কবরটা আমার ছেলেকেই দিব ওখানে, যেহেতু এই 1-2 মাসের ভিতরে কোনো গ্রামের কোনো মানুষ মারা যায়নি। তখন আমার ছেলেকে আমি ওখানে কবর দেওয়ার ব্যবস্থা করি এবং কবর খুঁড়ি। ওটা একটা বাউন্ডারি ছিল, ছোটো একটা বাউন্ডারি। এখানে প্রায় 12-13টা কবরস্থান দেওয়া যাবে, এরকম একটা অবস্থান। তো যাই হোক, পরিশেষে আমার ছেলেকে এখানে কবর দেই এবং কবর দেওয়ার পর রাত্রিবেলা আমাদের আর ঘুম নেই। আমার স্ত্রী দেখতে পেলাম যে সে উঠানে বসেই গুঙিয়ে গুঙিয়ে ঘুমিয়ে যাচ্ছে এবং আমার মেয়েটাও সে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে যাচ্ছে এবং আমার মা তো বসে বসে কান্না করছেন, আর আমার তো অবস্থা একদম খারাপই। তো তারা সবাই প্রায় ঘুমিয়ে গিয়েছিল। তখন প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল পরদিন।
তো ঘুম নেই কারো চোখে। তখন আমি হঠাৎ দেখতে পাই যে কবরস্থানের আশপাশ দিয়ে ছোট ছোট বাচ্চার মতো, প্রায় আমাদের মানুষের বাচ্চা যেগুলো হবে 3-4 বছরের, যে হাঁটাচলা করে এরকম বাচ্চা, তারা কালো কাপড় পরিধান করে ঘুরছে আমাদের কবরস্থানের পাশ দিয়ে। তখন এটা দেখে আমি আবার আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারি না, এবং আমি দেখে উঠে দাঁড়াই। দাঁড়িয়ে আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করি। আমি ভাবলাম যে এগুলো নিশ্চয়ই কোনো একটা রহস্যময় জিনিস হবে। গিয়ে আমি যখনই একটা বাচ্চার উপর হাত দেব, তখনই আমি দেখতে পাই যে বাচ্চাগুলো অদৃশ্য হয়ে পড়ে। দেখতে পেরে বেশ অবাক হলাম আমি, এবং তখনই আমার সেন্স ফিরে, যে আমি ভাবলাম যে আমি এটা কী করতে যাচ্ছিলাম। আমি কি এটা ভালো কোনো জিনিসের উপর হাত দিতে যাচ্ছিলাম? তখনই আমি একটা চিৎকার দিয়ে উঠি ওখানে, এবং চিৎকার শুনে আমার মা এবং আমার স্ত্রী তারা উঠে পড়েন। ওটা আমাকে জিজ্ঞেস করেন যে কী হয়েছে, কী হয়েছে? বললাম যে কিছু হয়নি, ছাড়ো। তখন সবাইকে বললাম যে ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও। তো আমার চোখে ঘুম নেই, সবাইকে ঘরে পাঠিয়ে দেই। আমি একটা চেয়ারে করে এখানে আবারও বসে থাকি। তখন আমি হঠাৎ দেখতে পাই যে আমার সামনে একটা ছায়ামূর্তি উদয় হলো, এবং এসে আমাকে সে বলছে যে, এই, তুই এখানে এখনো বসে আছিস? সবে তো তোর ছেলেকে নিয়েছি, তোর পরিবারকে একবার নির্বংশ করে দেবো আমি। তুই এখান থেকে চলে যা বলছি, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে বলেছিলাম। পরক্ষণেই আমি এখান থেকে ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যাই, এবং ঘরে গিয়ে আমি জোরে জোরে শ্বাস নেই। আমাকে আর তখন কেউ কিছু জিজ্ঞেস করে না। আমি তখন নিজের ভয় নিজের কাছে রেখেছিলাম। আর পরদিন ভাবলাম যে ভালো একজন তান্ত্রিক বা ভালো কোনো কবিরাজকে নিয়ে এসে আমি আমার বাড়িটাকে তাবিজ কবজ দিয়ে আবদ্ধ করে দেবো, যাতে এরকম পিশাচ বা কোনো কালো জাদুর জিন যাতে আমাদের বাড়িতে না থাকে। তো পরদিন আমি একটা কবিরাজের নিকট যাই, গিয়ে সব ঘটনা খুলে বললাম। তখন কবিরাজ বলল যে আচ্ছা ঠিক আছে, তোর বাড়িতে আমি যাই, তারপর দেখতে পারি যদি কোনো সমস্যা, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। পরদিন বিকেলবেলা আমি ওই কবিরাজের কাছে আবারও যাই, গিয়ে আমি কবিরাজকে বাড়িতে নিয়ে আসি। কবিরাজকে রিক্সাতে করে নিয়ে আসলাম। আসার পর কবিরাজকে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করলাম। কবিরাজ কবরস্থানটা দেখেই জিজ্ঞেস করলেন যে কবরস্থানটা কি নতুন তৈরি করা হয়েছে? বললাম যে হ্যাঁ। বলে যে কবরস্থানটা কেন তৈরি করেছো? তখন সবটা খুলে বললাম যে এরকম এরকম হয়েছিল, তারপর কবরস্থানটা তৈরি করেছি। বলে যে কবরস্থানটা তৈরি করাটা তোমাদের এখানে ঠিক হয়নি। এই কবরস্থানটা পূর্ব দিকে ডান পাশে তৈরি করার দরকার ছিল। কেননা কবরস্থানের ম্যাপ অনুযায়ী তোমাদের ডান পাশে যদি তৈরি করা হতো, তাহলে এটা সুবিধাজনক হতো। আর এই জায়গাটা একটা উল্টা জায়গা পড়ে গিয়েছে, আর যার জন্য তোমাদের এখানে কবরস্থানটা ঠিক হয়নি। এটা দেওয়ার দরকার ছিল একটু অন্য পাশে। আমি তখন কবিরাজকে জিজ্ঞেস করলাম যে আমি আসলে স্বপ্নে দেখেছিলাম পূর্ব দিকে দেওয়ার জন্য একটা কবরস্থান, এর জন্যই এরকম একটা কবরস্থান এখানে উপস্থাপন করি। আর এই কবরস্থানটা আমাদের প্রয়োজন, এর জন্য আরও আমরা উপস্থাপন করিনি। তখন কবিরাজ বলে যে না, এই কবরস্থানটা তোমাদের এখানে দেওয়া ঠিক হয়নি। কবরস্থানটা আরেকটু অন্য পাশে দেওয়ার দরকার ছিল। এখানে আমার মন বলছে কোনো জিন বা কোনো প্রেত এখানে বসবাস করে। আর তোমাদের এই যে পাশের ড্রেনটা, ওই ড্রেনের পাশে দেখতে পাচ্ছ কীরকম ছায়ামূর্তির মতো পায়ের দাগ রয়েছে? তখন বললাম যে না তো, এগুলো তো আমরা কখনো লক্ষ্য করিনি। তখনই আমরা ওখানে যাই, গিয়ে দেখতে পারি যে আসলেই ওখানে পাতাগুলো সরানোর পর দেখতে পাই ছায়ামূর্তির মতো মানুষের পায়ের মতো কিছু কিছু পায়ের ছাপ ওগুলো ওখানে পড়ে আছে। দেখতে পেরে বেশ অবাক হয়ে কবিরাজকে জিজ্ঞেস করলাম যে এগুলো কার পায়ের ছাপ? কবিরাজ তখন বলে যে এগুলো হচ্ছে সেই জিনদের পিশাচদের পায়ের ছাপ। তখন কবিরাজের কথা শুনে অবাক দৃষ্টিতে কবিরাজের দিকে তাকিয়ে আবারও বললাম যে এগুলো আমাদের এখানে কি করছে, আর এগুলোকে এখন তাড়ানোর অবস্থান কি, আর এগুলোর জন্যই কি আমার ছেলে মারা গিয়েছে? কবিরাজ তখন সব কিছুর উত্তরে বলে যে হ্যাঁ, তোমার ছেলেও মারা গিয়েছে এই জিনদের কারণে। এই জিনগুলো চায় না তোমরা এখানে কোনো স্থাপনা নির্মাণ করো, আর নির্মাণই যদি করতে হয় তাহলে অন্য পাশে কর্তা, এখানে করা ঠিক হয়নি। আর এই কবরস্থানের পাশেই দেখতে পাচ্ছ যে অসংখ্য পায়ের ছাপ, যেগুলো কিনা জিন বা পিশাচরা আয়ত্তন করে রেখেছে, এবং তাদেরই পায়ের ছাপ। তো তোমরা বুঝতেই পারছো যে এটা একটা মারাত্মক জিনিসের সম্মুখীন তোমরা হতে যাচ্ছিলে, এবং হয়েও গিয়েছো অনেকটা। তখন কবিরাজকে বললাম যে এখন আমাদের উপায় কী? কবিরাজ তখন উত্তরে বলেন যে তোমরা এই বাউন্ডারিটা আবারও ভেঙে দাও, এবং ভেঙে দেওয়ার পর এরই ঠিক
একটু উত্তর পাশে, মানে পূর্ব দিকের উত্তর পাশের এক কিনারে তোমরা এই কবরস্থানটা দেওয়ার সিদ্ধান্ত নাও। তখন কবিরাজকে বললাম যে ঠিক আছে। আর এই যে আমরা রাত্রিবেলা দেখি যে উল্টাপাল্টা জিনিস, জিন বা ছায়ামূর্তি, এগুলো আমাদের চোখের সামনে বাসে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আছে? তখন তিনি বলেন যেটা আমি দেখছি। তখন ওনার কাবুলি থেকে কিছু তাবিজ এবং কিছু পানি বের করলেন, শিশিরের ভিতরে পানি ছিল, ওগুলো আমার হাতে তুলে দিলেন এবং দিয়ে বললেন, এগুলো, এই পানিটা তুমি ডেইলি রাত্রিবেলা বাড়ির একটা মাঠ যে কোনো জায়গাতে 1 ফোঁটা ঢেলে দিবা এবং এই তাবিজগুলো প্রত্যেকের শরীরে একটা করে লাগিয়ে দাও, আর 4টা তাবিজ বাড়ির 4 কোণে পুঁতে দাও। বললাম যে ঠিক আছে, আপনি তাবিজগুলো দিন। তখন কবিরাজের কাছ থেকে কিছু তাবিজ এবং পানি নিয়ে আমি ঘরে চলে আসি এবং কবিরাজকে পরক্ষণে ওখান থেকে বিদায় দেওয়ার জন্য আমরা রওনা দিই এবং কবিরাজকে খানিকটা এগিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসি। তো এভাবে রাত হয়ে যায়। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমাতে যাব ক্লান্ত শরীর নিয়ে। ঘুমিয়েই আমি আবার স্বপ্নে দেখি যে আমার স্বপ্নে একটা ছায়ামূর্তি এসে আমাকে বলছে যে, কী ভেবেছিস তাবিজ কবচ করেই কি পার পেয়ে যাবি? না, আজকে দেখ তোর সঙ্গে আমি কি করি। তখনই হা হা করে হাসতে হাসতে সে চলে গেল। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে সবাইকে জাগিয়ে দিই এবং জাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে এক ঘরে চলে আসি এবং সবাই মিলে দোয়া দূরত পড়তেছিলাম। আর তখনই দেখতে পাই যে বাড়ির আশপাশ দিয়ে, ঘরের আশপাশ দিয়ে ঘুঙুরের শব্দ হচ্ছে। কেউ মনে হচ্ছে হাঁটাচলা করছে ঘরের আশপাশ দিয়ে। এরকম একটি ভয়াবহ অবস্থার ভিতরে আমরা পরিবারের লোকজন সব চাপড়ি মেরে বসে আছি এবং সবাই মিলে ভয়ে কাঁপতাচ্ছি। তখন হঠাৎই আমরা জানলার দিকে খেয়াল যায়। জানলাটা তখন হুট করে খুলে যায় এবং জানলার ওপাশ দিয়ে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন দেখতে পেরেই আমি পরক্ষণে জানলাটা লাগানোর জন্য আবার ওখানে যাই, কিন্তু আফসোসের বিষয় ছিল যে জানলাটা এমন শক্ত হয়ে খুলে গিয়েছে যেটা আমার পক্ষে লাগানো সম্ভব ছিল না। যদিও জানলাটা আগে নর্মাল ছিল, কিন্তু এতটা শক্তভাবে মনে হচ্ছে কেউ টেনে ধরে রেখেছে, যেটা আমার পক্ষে লাগানো সম্ভব না। আমি তখন ওখান থেকে দৌড়ে চলে আসি। জানলার ওপাশে দেখতে পেলাম যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে গল গল করে কী যেন পড়ছে। মনে হচ্ছে রাত্রিবেলা একটা রক্তের মতো পানি পড়ছে। দেখতে পেরে খুব অবাক হয়ে পিছনে আমি বিছানায় পড়ে যাই। আর মা আমাকে এসে ধরেন এবং সবাই কান্নাকাটি শুরু করে দেন এরকম ভয়াবহ অবস্থায়। তখনই দেখতে পাই যে ঘরের উপরে যে টিনের চাল ছিল, ওই টিনের চালের মধ্যে কীরকম বাড়ি শুরু করেছে, মনে হচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে টিনের মধ্যে, এরকম একটা শব্দ হচ্ছে। তো এই শব্দের ভিতরে আমাদের মনে হচ্ছে যে এই ঘরের ভিতরে আমাদের আর থাকাটা সেফ হবে না। তো পরক্ষণেই দেখতে পাই যে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে, আমার সন্তান মেয়েটাও জ্ঞান হারিয়ে ফেলে, আর আমার মাও জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমার আর কিছু করার বাকি ছিল না। তখন ভয় পেতে পেতে আমি এক জায়গায় কাবডি মেরে বসে আছি, আর তারা সবাই বিছানায় পড়ে আছে। তখন আমার কি হয়েছিল সেটা আমি বুঝতে পারছি না। আমি কাবডি মেরে বসে থাকতে থাকতে হঠাৎ দেখতে পারি যে সকাল হয়ে এসেছে। তখন আমার ঘুম ভেঙে যায় নাকি জ্ঞান ফিরে আসে, এটা আমি বলতে পারছি না। তো আমি তখন চোখ খোলার পর আমি তখন দেখতে পাই সবাই ঘরে পড়ে আছে এবং সবাইকে আমি ডাকার চেষ্টা করি। দেখতে পারি যে আমার মেয়ের পায়ের মধ্যে 3টে আঙুলের ছাপ বসে আছে এবং ওই 3টে আঙুলের যেমন কালো বর্ণের দাগ করে দিয়েছে এরকম একটা ছাপ, এটা এখনও আছে। আর আমার স্ত্রীর এবং আমার মা তারা ঠিক আছেন। তখন আমি ঘুম থেকে সবাইকে জাগাই এবং জাগানোর পর সবাইকে পানি দেই। পানি পান করে দেখতে পাই যে সবাই তখন জ্ঞান ফেরার পরও সবাই ভয়ে কাতরাচ্ছে। বললাম যে এখন আর ভয় নেই, সকাল হয়ে এসেছে। তখন সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে এখান থেকে আমার স্ত্রীর বাড়িতে কিছুদিন গিয়ে থেকে আসব, যেহেতু আমাদের বাড়িতে এরকম ঘটনাগুলো ঘটছে। তো আমি, আমার মা, আমার স্ত্রী, মেয়েকে নিয়ে আমরা আমাদের স্ত্রীর বাড়িতে চলে যাই এবং ওখানে কয়েকদিন কাটিয়ে আমরা আবারও বাড়িতে আসার চেষ্টা করি। তখন একটা ভালো কবিরাজের পরামর্শ নিয়ে আমরা সব কিছু ঠিকঠাক করে আবারও এখানে আসি এবং আসার পর আমরা এই কবরস্থানটাকে ভেঙে দেই। ভেঙে দেওয়ার পর ওই পূর্ব দিকের একটু ডান পাশে আমরা ওখানে একটা কবরস্থান নির্মাণ করার সিদ্ধান্ত নিই। তো ওই কবরস্থানের থেকে ওই কবরস্থানটা আরেকটু বেশ বড় করে বানানো হয়েছিল। আরও কিছু বেশ ইট কিনে আনলাম বেড়া দেওয়ার জন্য, মানে বাউন্ডারিটা করার জন্য। আর আমার ছেলের যে কবরস্থানটা ছিল ওই কবরস্থানটা এখানেই ছিল। আর এর পরবর্তীতে যখন আমরা এই বাউন্ডারিটা করি, করার পরবর্তীতে আর এরকম
আমাদের সঙ্গে ভয়াবহ ঘটনা যে আমাদের সম্মুখীন হয়েছে এটা আমরা দেখিনি। তবে অনেক সময় আমরা দেখেছি যে এই আমাদের বাড়ির আশপাশ কিনারায় কোনো ছায়ামূর্তি ঘোরাফেরা করে এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো হাঁটাচলা করে। এরকম আমি দেখেছি, আমার মেয়েও দেখেছে, আমার স্ত্রীও দেখেছে, আর আমার মা তো প্রতিনিয়ত এটা দেখেছে, তিনি বলেছেন। আর এই ঘটনাটার সম্মুখীন আমরা অনেক দিন যাবৎ হয়েছিলাম। তো এখন 2-3 বছর ধরে আমরা এটা দেখতে পাই না। আর এই যে আমাদের বাড়ির এই অবস্থানটা, এটার পর আমাদের বাড়িতে মানুষজন খুব কম বেড়াতে আসে। তো আমাদের বাড়িটা হচ্ছে কালিকুর বিলের পাশে। আর ওই বিলের মধ্যে রাত্রিবেলা মানুষ কিন্তু অনেক মাছ মেরে থাকে। আর ওই মাছ মারার সময় যখন আমাদের বাড়ির দিকে আসার চেষ্টা করে মানুষ, তখন আর ওদিকে আসে না। দেখতে পাই যে অনেক দূর দূরান্তে মানুষ মাছ মারে আলো দিয়ে, কিন্তু আমাদের এদিকে আসে না। তখন বুঝতে পারি যে আমাদের এদিকে পিশাচের আক্রমণের কারণেই হয়তো মানুষজন এখানে আসে না। তো এরকম একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম প্রিয় লিসেনার্স। এখন আমরা সবাই ঠিক আছি, ভালো আছি, সুস্থ আছি। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি লাশবাহী গাড়ি কেন্দ্রিক একটি ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন কিশোরগঞ্জ জেলা থেকে একজন ভাই, ওনার নাম আব্দুস সামাদ। আব্দুস সামাদ ভাই অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর একটি ঘটনা আমাদেরকে দিতে পেরেছেন এবং এই ঘটনাটি উনি ইমেল আকারে লিখে আমাদেরকে দিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ঘটনায় চলে যাই। লিসেনার্স, ঘটনায় যাওয়ার আগে আরও একটি কথা আপনাদের মাঝে যেটি বলতে চাইবো সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা যারা এখনও সংযুক্ত হননি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, চলুন এখন আমরা ঘটনায় চলে যাই। শুরুতে আমার সালাম নেবেন, আমি কিশোরগঞ্জ জেলা থেকে আব্দুল সামাদ বলছিলাম। আজকে আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড লিখলাম, জানি না কেমন হয়েছে, ভালো লাগলে পরে শোনাবেন। ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে 9 বছর আগে। এই ঘটনাটির শিকার হয়েছিলাম আমি এবং এই ঘটনাটির পরপ্রেক্ষিতে যে প্রভাবগুলো পড়েছে এটা আমার উপরে পড়েছিল। এই ভয়াবহ ঘটনার কথা আমার এখনও মনে হলে এখনও আমার চোখ বেয়ে অশ্রু পড়ে। আর এই ঘটনাটি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি তখন আমার সঙ্গে ঘটেছিল, আমি তখন গাড়ি নিয়ে বের হচ্ছিলাম বাড়ি থেকে। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার এই শহরে অবস্থিত। তো আমি শহর থেকে গাড়িটা বের করে নিয়ে আমি হাসপাতালের দিকে রওনা দিই। হঠাৎই আমার এক বন্ধু কল দিয়ে বলল যে, বন্ধু একটু আসতে পারবি মদনের দিকে? আমি বললাম যে ঠিক আছে, আমি আসছি। তো কোনো দরকার নাকি? বলে যে না, কোনো দরকার নেই, তবে এখানে একটা সমস্যা হয়েছে, আসবি? বললাম যে ঠিক আছে, আসছি আমি। তো তার কথা শুনে পরক্ষণেই আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমি মদনের দিকে টান শুরু করি। তো কিশোরগঞ্জ থেকে মদন যেতে প্রায় অনেকটা সময় লাগে, 1.5-2 ঘন্টার মতো। তো আমি যেতে যেতে এক পর্যায়ে নান্দাইলের আগ মুহূর্ত জায়গাটা, যেখানে ময়মনসিংহ জেলার এই একটা থানা পড়েছে, ওই থানার আগ মুহূর্তে আমি একটা লাশ দেখতে পারি যে সাইডে পড়ে আছে এবং ওই লাশের চারপাশ ঘুরে 3-4 জন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। সম্ভবত তারা হিন্দু ফ্যামিলির ছিল এবং তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 জন কান্না করছিল, আর 2 জন পুরুষ গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স ডাকার জন্য তারা রাস্তায় বাধ খুঁজছে। তো আমি দেখতে পাচ্ছি যে অটোওয়ালাকে তারা সিগন্যাল দিচ্ছে, অটোওয়ালা দাঁড়াচ্ছে কিন্তু যাচ্ছে না। তাদেরকে দেখে আমি আস্তে আস্তে করে গাড়িটা চালাচ্ছিলাম এবং গাড়ির সাইডের গ্লাসটা আমি খুলে দিয়ে আমি তাদেরকে এক পলক জিজ্ঞেস করলাম যে, আপনারা কোথায় যাবেন, কোনো সমস্যা হয়েছে কি? তখনই একজন লোক ওখান থেকে উঠে বলে যে, আপনি এসেছেন, এটা তো অ্যাম্বুলেন্স, চলো আমরা ওটা দিয়ে চলে যাই। তখন আমি বললাম যে, আপনারা যাবেন তো ঠিক আছে, তো কোথায় যাবেন আপনারা? বলে যে আমরা ওই শ্মশান ঘাটে যাবো, আমার শ্মশান ঘাটে আমার এই ছেলেটাকে ওখানে পোড়াতে হবে এবং অনেক মানুষ ওখানে জড়ো হয়ে আছে, আপনি প্লিজ একটু সাহায্য করুন আমাদেরকে। কোনো অটোওয়ালা যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না শ্মশান ঘাটের দিকে। তখন রাত প্রায় আনুমানিক 10টার উপরে বাজে। তখন আমি বললাম যে, শ্মশান ঘাটে যাবেন তো আমি তো ওইটা চিনি না। বলে যে এটা খুব ছোট একটা শ্মশান ঘাট এবং এটা আপনারা চিনবেন না, আপনার বাড়ি কোথায়? আমি বললাম তখন আমার বাড়ি কিশোরগঞ্জ। তো বলে যে আপনি চলুন, আমরা আপনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। বললাম যে ঠিক আছে চলুন। তারপর আমি গাড়ি থেকে নামি এবং পিছনের সিটটা খুলে দিই। তার পরবর্তীতেই আমি ওই লাশটাকে দেখার জন্য এক পলক যাই, কিন্তু ওখানে থাকা একজন মহিলা আমাকে বলেছে, না, লাশ দেখানো যাবে না, আপনি লাশটাকে গাড়িতে তুলুন। তাদের লাশ আমাকে দেখা যাবে না, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। তো আমি দেখিনি। তো আমি ওই লাশের মাথার দিকে হাত ধরি এবং লাশের পাগুলো ধরে, তার বাবা সম্ভবত ছিল, আমি এটা চিনতে পারিনি। তো একজন বৃদ্ধ লোক
দেখতে পেলাম যে তার পায়ের দিকে তুললো, আমি তার মাথার দিকে তুললাম। আস্তে আস্তে করে লাশটাকে আমার অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে দিলাম এবং পরক্ষণেই দেখতে পেলাম যে দুজন মহিলা এবং দুজন পুরুষ ওখানে উঠে পড়লো। আর তিনজন মহিলা ওখানে দাঁড়িয়ে ছিল, তারা কান্না করছিল। তারা ওখান থেকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, বলল যে আমরা যাব না শ্মশানঘাটে, আমাদের যাওয়া বারণ। তখন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর চারজন লোক লাশের সঙ্গে গাড়িতে উঠে। তারপর গাড়ির সিট লাগিয়েই আমি আমার ড্রাইভিং সিটে গিয়ে বসি। ড্রাইভিং সিটে গিয়ে বসার পর আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, তবে স্টার্ট নিচ্ছে না। আশপাশ দিয়ে কোনো গাড়িগুলো দেখতে পারছি না যে এখন চলাফেরা করছে। তো আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, নিচ্ছে না। এতক্ষণ সময় 5-6 মিনিট চলে যাওয়ার পর আমি গাড়ি থেকে নামি। নেমে একটু খোঁজাখুঁজির চেষ্টা করি যে কোনো সমস্যা হলো নাকি গাড়িতে। গাড়ির সামনের ইঞ্জিনটা আমি চেক করলাম, কিন্তু কোনো সমস্যা দেখা দিল না এখানে। তো একটু পরেই ভিতর থেকে একজন মহিলা ডেকে বলছে যে এত দেরি করছেন কেন, সমস্যা কি হয়েছে? বললাম যে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, একটু সময় লাগবে। তখন আমি গাড়িতে ইঞ্জিনটা আরেকটু চেক করি, কোনো সমস্যা নেই। আবার গাড়িতে উঠি, তখন গাড়িটা আবার স্টার্ট নিল। তো গাড়ি আমি স্টার্ট দিয়ে বলছিলাম যে কোন দিকে যাব, বলে যে এই রাস্তা ধরে সোজা চলে যাও, আর এই শেষ কিনারায় শ্মশানঘাট রয়েছে। তখন বললাম যে ঠিক আছে। এই বলে গাড়ি আমি চালানো শুরু করি। হঠাৎই আমার গাড়ির ভিতর থেকে একটা শব্দ ভেসে আসে। এটি একটি ভয়ঙ্কর শব্দ ছিল, যেটা কোনো কুকুর বা কোনো বিড়াল যদি কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খায়, একটা বাজে শব্দ বা বাজে একটা রকমের আওয়াজ তৈরি হয়। এই আওয়াজটা আমি শুনতে পাই। তখন আমার পাশে কোনো সিটে কোনো লোক ছিল না, সবাই ছিল ভিতরে। আমি এটা শুনতে পেরে গাড়িটা পরক্ষণে একটু ব্রেক করার চেষ্টা করি এবং তখনই আবার শুনতে পাই যে এই আওয়াজটা আবার চলে গিয়েছে। আওয়াজটা আমি প্রায় আধা মিনিট কি 40 সেকেন্ডের মতো এটা শুনতে পাই। তবে এটা আমার মনের ভুল ভেবে আবারও গাড়ি চালানো শুরু করি। তো গাড়ি চালাতে চালাতে আমার মনে হচ্ছে যে গাড়িটা যেমন কীরকম নাড়াচাড়া করছে এবং শব্দ করছে, এবং এর ভিতরে ভূমিকম্পের মতো কেমন নাড়াচাড়া শব্দ করছে, এরকম আমার কাছে অনুভূতি হচ্ছে। যদিও গাড়ি চলমান, তবে গাড়ির ভিতরে যদি কোনো রকম শব্দ বা কোনো রকমের কাঁপুনির শব্দ হয়, তাহলে কিন্তু এটা আমরা ড্রাইভিং সিটে বসে বুঝতে পারি। এরকমটা আমিও কিছুটা বুঝতে পেরেছিলাম। গুরুত্ব না দিয়ে গাড়ি চালানো শুরু করি। তো গাড়ি চালিয়ে চালিয়ে হঠাৎ দেখতে পাই যে ওখানে আগুনের মশাল জ্বলছে, এবং এই আগুনটা দূর থেকে খুব ছোট্ট একটি আগুন দেখা যাচ্ছে, এবং এই আগুন দেখার পরে আমি বুঝতে পারলাম যে এটাই মনে হয় শ্মশানঘাট। তখন গাড়ি আমি ওইখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, এবং পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের পাশ ধরে আমি একটা মাটির রাস্তা দিয়ে আমার গাড়ি নামিয়ে দিই। গাড়িটা যখন আমি মাটির রাস্তায় নামালাম, তখনই গাড়ি একটা ঝাঁকি গেল হঠাৎ। তো ওই রাস্তাতে কিন্তু ঝাঁকি খাওয়ার মতো গাড়ি কোনো রকমের অবস্থান ছিল না যে এটার মধ্যে বেজে তারপর ঝাঁকি খাবে। তো হঠাৎ পরক্ষণে ঝাঁকি খাওয়ার পর আমি একটু হতভম্ব হই। তারপর আশপাশ চেক করি যে কোনো ইট বা কোনো পাথর কি গাড়ির নিচে পড়লো নাকি, কিন্তু না, কোনো কিছু আমি লক্ষ্য করতে পারিনি। আবারও গাড়ি স্টার্ট দিই এবং আবারও যাই, তখন আর কোনো সমস্যা হয়নি। দেখতে পাই যে সামনে শ্মশানঘাট অবস্থিত। শ্মশানঘাটে যাওয়ার পর আমি দেখতে পাই ওখানে দুজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, এবং ভিতরে থাকা লোকজন আরও কান্নায় যেমন বিমোহিত হয়ে পড়ছে। তখন গাড়ির সিটটা আমি খুলে গাড়ির পিছনে যাই। গাড়ির পিছনে গিয়ে লকটা খুলে দেই, তখনই দেখতে পাই যে ওখানে একজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। আর আমার গাড়িতে যখন উঠেছিল তখন ছিল দুজন মহিলা দুজন পুরুষ। দুজনকে না দেখতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে এ কি, আপনাদের সঙ্গে তো আরও দুজন ছিল, তারা কোথায়? ভিতর থেকে মহিলাটি উত্তরে বলল যে আমরা দুজনই আসছিলাম, আপনি মনে হয় ভুল দেখেছেন। বললেন যে না, আমি তো ভুল দেখিনি, আপনার চারজন উঠেছিলেন, দুজন মহিলা দুজন পুরুষ, আর দুজন কোথায়? তখন ওই মহিলাটি বলে উঠে যে আপনি তো বুঝবেন না, তো আপনি আমাদেরকে নামান এবং আমাদের লাশটা ওখানে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিন। তখন মনের ভিতরে একটু ভয় জন্মালো। আমি বুঝতে পারছিলাম যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তখন আমি ওই লাশের নিকট হাত বাড়ানোর চেষ্টা করি। লাশের পায়ের দিকে আমি হাত ধরার জন্য আমাকে দেওয়া হয়, এবং ওই লোকটা তিনি মাথার দিকে হাত ধরবেন। তো আমি পায়েতে যখন হাতটা ধরি, তখনই দেখতে পাই যে লাশের পা এতটা গরম হয়ে আছে, যেই গরমের আঘাতে আমার হাতের মধ্যে যেমন ফুসকা পড়ে যাবে এমন একটা অবস্থা। আমি তখন পরক্ষণে হাতটা সরিয়ে লাশের বাবাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ছেলের লাশ এত গরম কেন? আর লাশ তো গরম থাকে না। বলে যে লাশ গরম মানে গরম না তো, দেখুন আমার কাছে ঠান্ডা লাগছে। আমি বললাম যে না, এটা তো গরম। তখন ওই লোকটা বলে যে দেখুন, আপনি কী সব বলছেন উল্টাপাল্টা, এসব আপনার ব্যক্তিগত বিষয়, আমাদের বিষয়ে কোনো নাক গলাতে যাবেন না। আপনি আমাদের লাশটাকে নামাবেন কি না,
আমি বললাম যে না, আমি নামাতে পারবো না, আপনারা স্বামী স্ত্রী মিলে আপনাদের ছেলের লাশ নামান। তখনই পাশে থাকা মহিলাটি আমার দিকে রাগান্বিত অবস্থায় তার চোখগুলো বড় বড় করে তাকিয়েছিল। আমি দেখতে পেরে একটু অবাক দৃষ্টিতে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে উনি এমন করছেন কেন। লোকটা তখন বলেছে, তুমি কি লাশ নামাবে না? তখন ভয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি নামাচ্ছি। তো হাতের মধ্যে আমার একটা গামছা বেঁধে তারপর ওই লাশের পায়েতে আমি ধরি এবং ওই লোকটা মাথার দিকে ধরে আস্তে আস্তে করে লাশটাকে আমরা নামাই এবং নিচে একটা বডি প্যাড রাখা হয়েছিল, ওইটার মধ্যে লাশটাকে রেখে তারপর ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, মানে যেখানে চিতাশাল ধরানো হয়েছে। তো ওখানে আমরা নিয়ে যাওয়ার জন্য ওই বডি প্যাডে রাখি এবং ওইটা হাতে করে নিয়ে তারপর ওখানে যাব। যখনই নামার পর দেখতে পারি যে পিছন থেকে আরও 4জন লোক আসছে। তারা সাদা কাপড় পরিহিত এবং চুল খুব লম্বা লম্বা চুল, মনে হচ্ছে কোনো আত্মীয়, বাট তাদের চুলগুলো দেখে মনে হচ্ছে না তারা কোনো মানুষ। সব দিকে অবাক হয়ে আমি আর কিছু করার বাকি ছিল না, আমি তখন ওই লাশের বডি পেটটা আমি ওখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি ওই লাকড়িগুলো সাজাচ্ছিল দেখছিলাম 2জন মহিলা এবং আমাকে বলছিল যে লাকড়িগুলো সাজানোর জন্য। আমি বললাম যে আমি এসব পারি না, তবে আমি এসব করতে পারবো না, আপনারা করুন। কেউ কোনো কথা না বলে আমার দিকে রাগান্বিত অবস্থায় চোখগুলো বড় বড় করে তাকিয়েছিল। আমি ওখান থেকে ভয় পেয়ে আমি গাড়িতে চলে আসি এবং অ্যাম্বুলেন্সে বসে বসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চিতাশালটা দেখব। অনেক দিন ধরে আগুন দিয়ে যে মানুষ পোড়ায় হিন্দুরা, এটা আমি দেখিনি, তবে আজকে একটু দেখার জন্য আমার আগ্রহ জন্মালো। আমি গাড়ির ভিতরে বসে গাড়িটা লক করে আয়নাটা খুলে আমি দেখছিলাম ওদের কর্মকাহিনী। তখনই আমি দেখতে পাই যে ওখানে কিছু কিছু মানুষ যাদেরকে আমি দেখিনি তারা এখানে উদয় হচ্ছে এবং কিছু কিছু মানুষ ওখান থেকে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ ওখানে আসছে যাচ্ছে। তবে এরা কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে, কি যানবাহন দিয়ে আসছে, কি দিয়ে যাচ্ছে, এটা কোনো রকম আমি দেখছি না। হঠাৎই দেখতে পাই যে মানুষ উদয় হচ্ছে, হঠাৎই দেখতে পাই যে মানুষ গায়েব হচ্ছে। দেখতে পেরে প্রচুর পরিমাণে ভয় আমার জন্মালো। তখনই আমার গলায় খুব পানির পিপাসা পায় এবং পানি খোঁজার জন্য আমি আমার আশপাশ দিয়ে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তখনই মনে হলো যে পানির বোতলটা আমি পিছনে ফেলে রেখেছিলাম, লাশ যেখানে এনেছিলাম, তো লাশটা তোলার পর আমি পানির বোতলটা ওখানে রেখে দিয়েছিলাম। এর জন্য আমার গাড়ি থেকে আবার নামতে হলো। গাড়িটা লক খুলে আমি নামলাম এবং পিছনে যাই, গিয়ে লকটা খুলি। খোলার পর দেখতে পাই যে ওখানে একটা লাশ পড়ে আছে, যেখান থেকে বডি প্যাডটা ছিল ওখানে একটা লাশ পড়ে আছে। তখন অবাক দৃষ্টিতে আমি ওদিকে তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম যে ওখানে একটা লাশ পড়ে আছে এবং ওখানে একটা লাশ পড়ে আছে গাড়ির ভিতরে। দেখতে পেরে এক চিৎকার দিলাম। চিৎকার শুনে ওখান থেকে 2জন মহিলা আমার দিকে তেড়ে আসলো, এসে বলে যে কি হয়েছে, চিৎকার দিলেন কেন? বললাম যেখানে লাশ এখানে লাশ, দেখুন আমাকে বাঁচান। মহিলাগুলো আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে কোনো কিছু কথা না বলে আবার ওখান থেকে চলে গেল। তখন উঠে দাঁড়িয়ে আমি দেখতে পাই যে ওখানে কোনো লাশ নেই। তখন হঠাৎ মনের ভুল ভেবে আমি ওখান থেকে পানির বোতলটা এক জলক খাবলা দিয়ে নিয়ে নিই এবং মাটিতে বসে 2 ডুব পানি খাই। পানি খেয়ে ওদিকে তাকিয়ে দেখছিলাম তাদের কর্মকাণ্ড। তখন দেখতে পাই যে চিতাশালে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলছে। আশপাশ দিয়ে 4-5জন মহিলা কান্না করছে, খুব বাজে রকমের কান্না তাদের। মনে হচ্ছে কোনো পিশাচ এর কান্না এবং কোনো জিনের কান্না হতে পারে, এটা খুব ভয়ঙ্কর একটি কান্না। এই কান্না শোনার পর আমি ভয়ে দচমচিয়ে উঠে ওখান থেকে গাড়ির ভিতরে প্রবেশ করি এবং গাড়ি লক করি। তখনই গাড়ির চাবিটা আমি খুঁজে পাচ্ছি না গাড়িতে। তখন গাড়ির চাবি না পাওয়াতে আমি ওখানেই বসে থাকি এবং ওদের কর্মকাণ্ড আমি দেখছিলাম। রাত শুধু গভীর হচ্ছিল আর অন্ধকার বেড়ে যাচ্ছিল। আমি চীনা পরিচিত কোনো মানুষ ওখানে দেখতে পাচ্ছি না, সবাই সাদা কাপড় পরিহিত এবং ওই লাশটা আমি দেখতে পাচ্ছি। আর ওই লাশটা তখন চিতাশালে দেওয়া হয়েছে আর আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছে। তখন দেখতে পাই যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং ওই চিতাশালের মধ্যে লাশটা পড়ে যাচ্ছে। তখন আমি খুব অবাক দৃষ্টিতে দেখছি যে এরকম অবস্থা। তখনই আমি দেখতে পাই যে আমার গাড়িটা এক ঝলক ঝাঁকি দিয়ে উঠলো আবারও আগের মতো। তখন কিছু না ভেবে আমি ওখানে ভয়ে আমার চোখ বেয়ে অশ্রু পড়া শুরু করে দিল। তখন অনেকটা ভয় পেয়েছিলাম, যতটা ভয় পেলে আমি কান্না করতাম। তো এতটা ভয়ের ভিতরে আমি কান্না করছি এখানে বসে বসে, গাড়ির চাবিও পাচ্ছি না যে গাড়িটা আমি টানেল করে ওখান থেকে চলে যাব। গাড়ির চাবি না পাওয়াতে অসহায়ের মতো আমি গাড়ির ভিতরে বসে আছি। আর এদিকে গাড়ির ভিতরে আমার সঙ্গে ঘটছে ভয়ঙ্কর ঘটনা। দেখতে পাচ্ছি মাঝে মধ্যে গাড়ি ঝাঁকি মারছে, মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে আমার হেডলাইটটা জ্বলে উঠছে,
মাঝে মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার স্টিয়ারিংটা ঘুরে উঠছে। দেখতে পেরে বেশ অবাক হয়ে আমি কান্না শুরু করি ওখানে। তবে কান্না করে কোনো লাভ নেই, আমার ওখানে কোনো পরিচিত কোনো মানুষ নেই। তো আমার গাড়ির যে লকারটা ছিল ওইটাও আমি লাগাতে পারছিলাম না, যেহেতু আমার চাবি নেই হাতে। তখন দেখতে পাই যে আস্তে আস্তে করে ওখান থেকে আগুনটা নিভে যাচ্ছে এবং ওখানের মানুষগুলো আস্তে আস্তে করে উদয় হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তো আমার আর বোঝার বাকি রইল না যে এগুলো কোনো জিন বা কোনো পিশাচ বা কোনো প্রেত হবে। এটা ভেবে আমি এখানে গাড়ি থেকে নেমে পড়ি এবং চাবিটা খোঁজার জন্য চেষ্টা করি। চাবি খুঁজছি, কোথাও কোথাও পাচ্ছি না চাবি। আর এদিকে তাকিয়ে দেখছি যে একটা মানুষও নেই ওখানে। তারা কি দিয়ে গেল কি দিয়ে না গেল এটাও আমি ভেবে পাইনি। তখন আমি ওই চিতাশালের নিকট ভাবলাম যে হয়তো চাবিটা ওখানে পড়তে পারে। তখন ওখানে যাই, গিয়ে চিতাশালটা আমি আশপাশ ঘুরে দেখি। হাতে একটা বাটন ফোন ছিল, বাটন ফোনটার আলো জ্বালিয়ে খোঁজার চেষ্টা করি, যদিও আলোটা খুব অল্প ছিল। খুঁজতে খুঁজতে পাই না। আবার ওখানে অনেক আগের চিতাশাল পুরানো হয়েছিল, এগুলোর মধ্যে অনেক কয়লা, তারপর ধোঁয়া ছাই এগুলো পড়েছিল, কিছু পাতা পড়েছিল। তো যার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমি হার মানার মতো আমি এখানে ভেঙে পড়িনি। আমি ওই চাবিটাকে খোঁজার জন্য নানান রকমের চেষ্টা করছিলাম। তখন খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখ যায় ওই চিতাশালের ভিতরের দিকে। দেখতে পাই যে কিছু একটা জলমল করছে চাঁদের একটু আলোতে। দেখতে পেরে বেশ অবাক হলাম এবং ভাবলাম যে এটাই হতে পারে আমার চাবি। আমার চাবিতে একটা ঝুমকার ভিতরে 3টা চাবি ছিল, এর মধ্যে একটা বড় চাবি, এটা আমার ঘরের, আর একটা ছিল অ্যাম্বুলেন্সের চাবি এবং আরেকটা ছিল একটা অ্যাম্বুলেন্সের লকারের চাবি। তখন আমি বুঝতে পারি যে এটা হতে পারে আমার চাবি। তখন এটা দেখার জন্য আমি আমার ছোট্ট বাটন ফোনটা ওখানে নিয়ে গিয়ে লাইটটা খুব আস্তে করে ওখানে ধরি। দেখতে পারি যে খুব বাজে একটা গন্ধ বের হচ্ছে চিতাশাল থেকে এবং ওখানে ধোঁয়া উঠছে। আর ওই ধোঁয়ার ভিতরে কিছু একটা লোহার মতো ওখানে দেখা যাচ্ছে, চকমক করছে একটু চাঁদের আলোতে। আর আমার লাইটের ফোকাসটা পড়ার পর আরও একটু চকমকিয়ে উঠলো। দেখতে পেরে বুঝতে পারলাম যে এটাই হতে পারে আমার চাবি। আর এটা এখানে পড়ে যাওয়াতে আমার খুব ভয় লাগলো এবং আমি ওখান থেকে একটা লাঠি বিশেষ হাতে নেই এবং ওটা দিয়ে আমি আনার চেষ্টা করি। তখন আস্তে আস্তে করে ওখান থেকে আনার জন্য আমি লাঠি দিয়ে টান শুরু করি। তো এক পর্যায়ে ওই চাবিটা আমার হাতের নিকট আসে। চাবিতে যখনই হাত দেই দেখতে পারি যে চাবিটা এতটা গরম হয়ে আছে, আমার হাতে ফুসকা পড়ে গিয়েছে এবং হাতের গরমের তাপে আমি ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ি এবং দেখতে পাই যে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। তারপরও আবার চাবিটাকে হাতে নেওয়ার জন্য একটা কাপড় বিশেষ ব্যবহার করি, ওই কাপড় দিয়ে আমি চাবিটা হাতে নিই এবং দেখতে পাই যে চাবিটা লাল হয়ে আছে, চাবির যে বডিটা ছিল, আর চাবিগুলো সাদা হয়ে আছে। আর ওটাকে আমি হাতে নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে আসি, পানির বোতলটা বের করে একটু ধুয়ে নেই। পুরোক্ষণে দেখতে পাই চাবির ভিতর থেকে অনেকটা ধোঁয়া উঠলো। তখন চাবিটা হাতে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে পড়ি। তখনই মনে হলো যে ভিতর বাইরের যে লকারটা ছিল, বাইরের সিটের যেখানে লাশ বের করেছিলাম ওটা তো লাগানো হয়নি। পরক্ষণে আবারও অ্যাম্বুলেন্স থেকে নামতে হয়। নেমে গিয়ে আমি যখন এটা তুলে আবার লক করতে যাব, তখন দেখতে পারি যে ওখানে আবারও ওই লাশটা দেখা যাচ্ছে। তবে এখন আর আশপাশে কোনো রকমের মানুষ নেই। এটা আমি লাশ দেখার পর আমি বুঝতে পারি আমার সঙ্গে এখন যা ঘটছে খুব খারাপ ঘটছে এবং যা ঘটবে খুব খারাপ হতে চলেছে। তখন হুট করে আমি ওই অ্যাম্বুলেন্সের পিছনের সিটটা আমি লাগিয়ে দিই এবং পরক্ষণেই ওখান থেকে দৌড় দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসি এবং ড্রাইভিং সিটে বসে যখনই সব কিছু লক করে ফেললাম তখনই গাড়িটা একটা ঝাঁকি দিল আবারও। ঝাঁকি পেয়ে কোনো রকমের ভয় না পেয়ে আমি গাড়ি চালানো শুরু করি। গাড়িটা এখানে টার্নেল করে আমি সোজা আমার কিশোরগঞ্জ বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি। তখনই আমি ওখান থেকে যাওয়ার পর গাড়ির ভিতরে অনেক রকমের কর্মকাণ্ড ঘটেছে যেগুলো আমি দেখতে পেরেছি এবং যেগুলো আমি অনুভব করতে পেরেছি। আর এই ঘটনাগুলোর মধ্যে সর্বোচ্চ যে ঘটনাগুলো ভয়ঙ্কর ছিল সেটি হচ্ছে গাড়ি ঝাঁকি দিয়ে উঠলো এবং গাড়ির মধ্যে কাঁপুনি শুরু হয়েছে। গাড়ির ভিতর থেকে আবার কিছু কিছু কান্নার আওয়াজও শুনতে পেয়েছিলাম। তখন ভয় পেয়ে আমি খুব জোরে গাড়ি চালাই। তো গাড়ি চালিয়ে আমি এক পর্যায়ে কিশোরগঞ্জের রোডে চলে আসি এবং ওখানে দেখতে পাই কি কয়েকটা দোকান খোলা আছে। তখন রাত অনেকটা হয়েছে, প্রায় 12টা বাজে। ওই 12টার সময় ওখানে কয়েকটা দোকান ছিল যেগুলোর মধ্যে ছোটো ছোটো চায়ের দোকান ছিল, ওগুলোর মধ্যে চা বিক্রি করতো আর কি। তো ওখানে নামার পর আমি দেখতে পাই যে আমার সারা শরীর ঘাম শুরু করেছে এবং এই ঘাম দেখার পর
একজন চায়ের দোকান, উনি আমাকে চিনতেন। আমাকে বলেন যে, "কি হলো ভাই, আপনি এভাবে ঘামছেন কেন?" বললাম যে, "কিছু হয়নি, আপনি আমাকে একটা চা দেন।" তখন ওখান থেকে একটা চা খেয়ে, একটা পান খেয়ে আমি ওই দোকানদারকে সাথে করে নিয়ে আমি পিছনে যাই। গিয়ে বললাম যে, "ভাই, আমার সাথে একটু থাকবেন, আমি ওই পিছনে একটু চেক করতে চাই।" তখন চাবি হাতে নিয়ে আমি ওই পিছনের লকারটা আমি খুলি। খোলার পর দেখতে পাই যে ওখানে একটা সাদা কাপড় পরে আছে, এবং ওই কাপড়ের উপর যে আমি লাশটা দেখেছিলাম, ওই লাশটা আর নেই, তবে কাপড়টা ঠিকই পরে আছে। তখন সাথে থাকা দোকানদার লোকটি আমাকে বলে যে, "ভাইয়া, এটা তো একটা কাপড় পরে আছে, এটা কার কাপড়?" আমি বললাম যে, "ভাইয়া, বুঝতে পারছি না, তবে একটা শ্মশান ঘাটে একটা লাশ নিয়ে গিয়েছিলাম, এরপর থেকে আজে বাজে ঘটনা ঘটছে।" তখন লোকটা বলে যে, "ভাইয়া, কাপড়টা ফেলে দেন কোনো পুকুরে বা কোনো নদীতে, না হলে আপনার ক্ষতি হতে পারে। আপনি এমনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর গিয়েছেন শ্মশান ঘাটে, এটা খুব মারাত্মক একটা বিষয়।" আমি তখন আরও ভয় পাই। তখন ভয় পেয়ে ওই কাপড়টা আমি হাতে নেওয়ার জন্য একটু শক্তি পাচ্ছিলাম না। খুব ভয়ে ভয়ে কাপড়টাকে আমি হাতে নিই এবং হাতের মধ্যে করে একটা ব্যাগে নিই। ওই ব্যাগটা আমি অ্যাম্বুলেন্সে ড্রাইভ করে নিয়ে নরসুন্দা রিভার আছে কিশোরগঞ্জ জেলাতে, ওইটাতে আমি ফেলে দিই। তখন ফেলে দিয়ে আমি পিছন ফিরে হাঁটা শুরু করি। তখনই দেখতে পাই যে পিছনে কিছু একটা কাঁচ ভাঙার মতো একটা শব্দ হলো। পিছন দিকে চরকির মতো ঘুরে দাঁড়িয়েই দেখতে পারি যে ওই যে ব্যাগটা আমি পানিতে ফেলেছিলাম, ওইটা ভাসমান অবস্থায় ছিল এবং এটা ভাসার কথাই ছিল, তবে এটা এখন আর নেই। আর পানির মধ্যে ভীষণ একটা ঢেউ উঠল। ওই ঢেউয়ের মধ্যে মনে হচ্ছে তলিয়ে গিয়েছে বা কোনো কিছু নিয়ে চলে গিয়েছে পানির নিচে। তখন এখান থেকে ভয় পেয়ে আরও আমি গাড়িতে চলে আসি। তখনই দেখতে পাই যে আমার বন্ধুটা আবার ফোন দিয়েছে, বলে যে, "কিরে বন্ধু, তুই কোথায়?" বললাম যে, "বন্ধু, আমি তো এখন আসতে পারবো না, তবে আমার সঙ্গে খুব খারাপ কিছু ঘটছে, প্লিজ আমাকে ফোন দিস না, আর আমি আজকে আসতে পারবো না।" এই বলে বন্ধুর ইনভাইটটা আমি ক্যান্সেল করে দিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি আমার মাকে এই ঘটনাটা খুলে বলি। তখন মা আমার ঘটনা শুনে ওনার গা শিউরে ওঠে। আমার মা আরও কয়েকজনের সাথে এই ঘটনাটা শেয়ার করেন, তখন আমার মায়ের ঘটনাটা সবাই শুনে সবাই শিউরে ওঠে। আর এই রাত্রিবেলায় যখন আমার মা আমার গাড়িটা চেক করতে আসেন, আমার মা বললেন যে, "চল দেখে আসি গাড়িটা।" তখন দেখতে পাই যে গাড়ির মধ্যে রক্তের দাগ বসে আছে কিছু কিছু জায়গাতে, এবং গাড়ির যে ড্রাইভিং সিটে আমি বসেছিলাম, ওই ড্রাইভিং সিটে অনেকটা রক্তের দাগ। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে, "মা, এই রক্তের দাগগুলো তো ছিল না, এগুলো কোথা থেকে আসলো?" তখন মা বলেন যে, "বুঝতে পারছি না তো, এটা কি হতে পারে?" তো মাকে আমি এই বিষয়ে আর কোনো ঘাবড়াতে দেইনি। তখন মাকে বললাম যে, "আপনি ঘরে চলে যান, আমি দেখছি এটা কি।" তখন রাত্রিবেলা জেগে জেগে আমি ওখানে গাড়িটা পরিষ্কার করার জন্য আমি রওনা দেই। বাড়ি থেকে একটা বালতি এবং একটা মগ নিয়ে আসি এবং কিছু হুইল পাউডার নিয়ে আসি। তখন গাড়িটা আমি ধোয়ার জন্য চেষ্টা করি। গাড়ির ভিতরে পানি দেই, পানি দিয়ে ওই রক্তগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করি। যখনই আমি ওই গাড়ির ভিতরে পানি দিয়ে ড্রাইভিং সিটটা আমি মুছে আবার পিছন দিকে যাই, তখন আমার সাথে কেউ ছিল না। তখন আমি দেখতে পাই যে গাড়ির ভিতরে যেখানে লাশ রাখা হয়, ওখানে ওই কাপড়ের কাপড়টা আবার ওখানে পড়া আছে। তবে এটা কোনো কাপড়ের কাপড় না, এটা একটা মোটা কাপড়, সাদা কাপড়, তবে এটা মোটা কাপড়। এটা কোনো মুসলমানরা ব্যবহার করে না, এটা একটা হিন্দুরা হয়তো ব্যবহার করতে পারে। আর এই সাদা কাপড়ের মধ্যে লাল বর্ণের দাগ, এটা রক্ত না, এটা সিঁদুর। আমি এতটুকু মানে বুঝতে পেরেছি এটা একটা সিঁদুরের দাগ হবে। ওই দাগটা সাদা কাপড়ের মধ্যে পুরোটা ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে পেরে আবারও ভয় পেলাম। তখন ওই কাপড়টা হাতে নেওয়ার সাহস আমি আর করতে পারিনি। ওই কাপড়টা দেখার পর আমি অবাক দৃষ্টিতে কাপড়টার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি। হঠাৎই দেখতে পাই যে কাপড়ের ভিতর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কাপড়ের ভিতর কেউ কিছু চিবিয়ে খাচ্ছে। আমি এটা শুনতে পেয়ে একটু মাথাটাকে একটু ঘোরান মারে, এবং ওই ঘোরানোর পরই আমি এটা দেখার জন্য হাত বাড়াই ওই কাপড়ের দিকে। তখন হাত বাড়িয়ে আমি যা দেখতে পারি, আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ওই কাপড়টা সরানোর পর দেখতে পারি যে ওখানে একটা মানুষের মাথার কঙ্কাল এবং একটা তাবিজ ওখানে পড়ে আছে। দেখতে পেরে অনেকটা অবাক হই, এবং ওখানে অনেকটা ভয়ের কারণে আমার সারা শরীর ঘাম শুরু করে দেয়। তখন আমি ওইটা দেখে এক চলক বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে মাকে সব খুলে বললাম। মা আমার সাথে পরক্ষণে রওনা দিলেন এবং দিয়ে আমার সাথে এসে দেখতে পারেন যে ওখানে ওই কঙ্কাল এবং তাবিজটা ওখানে পড়ে আছে। তখন রীতিমতো আমার মাও ওখানে খুব অবাক হয়। আমার মা অবাক হয়ে বলেন যে, "এটা তুই ধরিস না, এবং কালকে কোনো তান্ত্রিক আমি নিয়ে আসছি এবং দেখছি এটার কারণ কী।"
তখন গাড়ির সিটটা এখানে লাগিয়ে গাড়িটাকে ভালো করে সেভ করে, যেভাবে আমি প্রতিদিনের মতো কাপড় দিয়ে ঢেকে রাখি ওভাবে রেখে আমি ঘরে চলে যাই। সারা রাত তখন ঘুম হচ্ছিল না। পরদিন সকালবেলা আমার মা ঘুম থেকে উঠে আমাকে বললেন যে চল যাই তান্ত্রিকের কাছে। তখন কিশোরগঞ্জ জেলার অনেকটা ভিতরে, এটা মাসকান্দা বাজারের ওখানে একটা তান্ত্রিকের বাসা। ওই তান্ত্রিক, তিনি কবিরাজ তান্ত্রিক দুটোটাই করেন। তিনি ওনার কাছে যাই, গিয়ে বললাম যে এরকম ঘটনা ঘটেছে, আপনি একটু আসুন এবং এসে দেখুন যে এটা কিসের কারণ, কি হতে পারে এটা। তখন তান্ত্রিক সাথে সাথে আমাদের সাথে রওনা দিলেন এবং এসে আমি যখন অ্যাম্বুলেন্সের ওই পিছনের যে ডাপারটা ওইটা আমি খোলার পর তখনই এই কবিরাজ দেখে বলে, সর্বনাশ, এটা তুমি কোথা থেকে পেলে? বললাম যে এটা তো আমি কোথা থেকে পাইনি, তবে এটা আমার গাড়িতে উদয় হয়েছে। আর আমি কালকে রাত্রিবেলা একটা লাশ, মৃত ব্যক্তি, তো ওইটা কোনো লাশ ছিল না, এটা হতে পারে কোনো জিন বা পিশাচ। যতটুকু কর্মকাণ্ড আমি দেখেছি তারা অদৃশ্য হয়ে পড়ে, অতটুকু দেখার পর আমি বুঝতে পারছি যে এটা কোনো পিশাচ বা কোনো জিন হবে। তো এদের সঙ্গে আমি একটা লাশ নিয়েছিলাম, এরপর থেকে আমার গাড়িতে এরকম অবস্থা। তখন কবিরাজ বলেন যে সর্বনাশ, এইগুলো তুমি একটা মাটিতে পুঁতে দাও, না হলে ক্ষতি হতে পারে। তখন আমি বললাম যে কোথায় পুঁতবো? বলে যে এগুলো তুমি কোথায় থেকে নিয়ে এসেছো বা কোথায় তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? তখন পরক্ষণে উত্তরে বললাম যে আমি যে কালকে রাত্রিবেলা যে লাশটাকে ওখানে নামিয়ে দিয়ে এসেছিলাম, তো ওখান থেকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে। তখন ওই তান্ত্রিক আমাকে বললেন যে চলো আমার সঙ্গে, এবং আজকে রাত্রিবেলায় আমরা ওই কঙ্কালের মাথাটা এবং ওই তাবিজটা ওখানে পুঁতে দিয়ে আসতে হবে রাতের মধ্যে। তখন আমার মাকেও সাথে নিয়ে নিই। যখন সন্ধ্যা গনিয়ে আসে, তান্ত্রিক আমাদের বাড়িতে আবারও আসেন। তখন তান্ত্রিককে সাথে করে নিয়ে অ্যাম্বুলেন্সে আমরা উঠে বসি। আমি অ্যাম্বুলেন্স ড্রাইভ করি। তখন ওই শ্মশান ঘাটে আবারও আমরা গিয়ে পৌঁছাই। শ্মশান ঘাটটা খুব ছোট্ট ছিল, এবং ওই শ্মশান ঘাটে যাওয়ার পর আমি দেখতে পারি যে শ্মশান ঘাটের আশপাশ দিয়ে কিছু মানুষ বিশেষ কালো কালো তারা ঘুরে বেড়াচ্ছে। দেখতে পেরে আমি তান্ত্রিককে জিজ্ঞেস করলাম। তান্ত্রিক বলে যে এগুলো কোনো মানুষ নয়, এগুলো জিন। তখন আমি চুপটি করে ওখানে দাঁড়িয়ে পড়ি এবং ভয়ে আমার সারা শরীর তাণ্ডব হয়ে যাচ্ছিল। তখন আমার মা আমার সঙ্গে এগোচ্ছিল না, খুব ভয় পেয়ে। তখন তান্ত্রিক আমাকে বলল যে কী হলো, এগোচ্ছ না কেন? তখন মনে সাহস করে নিয়ে আমি এগোই। যেতে যেতে আমি ওখানে দেখাই যে কালকে ওখানে একটা লাশ পোড়ানো হয়েছিল এবং এখানেই আমার চাবিটা হারিয়েছিল, ওখান থেকে আমি চাবিটা পেয়েছিলাম। আর এরপর থেকে আমার এরকম ঘটনা। তখন তান্ত্রিক ওখানে আমাকে বললো যে এখানে একটা গর্ত করো। আমি অ্যাম্বুলেন্স থেকে একটা কোদাল নিয়ে এসেই ওখানে একটা গর্ত করি। গর্ত করার পর ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়লেন এবং মন্ত্র পড়ার পরপরই তিনি ওই কঙ্কাল এবং ওই তাবিজটা ওখানে পুঁতে দেন। পুঁতে দেওয়ার পর দেখতে পারি যে ওই মাটিটার মধ্যে একটা ভূমিকম্পের মতো একটা আক্রমণ একটা সৃষ্টি হলো, যেটা হওয়ার পর আমরা মাথা ঘুরিয়ে পড়ে যাই। তো এটা আমরা মাথা ঘুরিয়ে পড়ে সেন্সলেস হইনি, আবার উঠে দাঁড়াই। তখন তান্ত্রিক ওখানে বলে যে তাড়াতাড়ি চলে এসো এখান থেকে। তান্ত্রিকের সঙ্গে আমি এবং আমার মা দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসি এবং অ্যাম্বুলেন্স জোরে চালিয়ে এখান থেকে চলে আসি। তখন তান্ত্রিক আমাদের বাড়িতে এসে ওনাকে খাবার খেতে দিই এবং উনি আমাদেরকে এই গল্পের বিস্তারিতটা বলেন আমাদেরকে। তখন জানতে চাইলে তিনি বলেন যে এটা হচ্ছে একটা জিনের লাশ ছিল, আর কালকে রাত্রিবেলা হয়তো ওই জিনটা মারা গিয়েছিল, আর ওই জিনটা তোমার অ্যাম্বুলেন্স দিয়ে গিয়েছিল, যার কারণে তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আশা করি তোমার এরকম ঘটনার সম্মুখীন আর কোনো খারাপ কিছু হবে না, যেহেতু তুমি তাদের কোনো ক্ষতি করোনি। তখন ওই তান্ত্রিক আমাকে কিছু তাবিজ এবং কিছু পানি পড়া আর সাথে কিছু ওষুধ আমাকে দিয়ে তিনি এখান থেকে চলে যান। পরদিনেই আমার শুরু হয় খুব অসুস্থতা। আমি জ্বরে আমার সারা শরীরে কাঠ ফেটে জ্বর উঠেছে এবং এই অসুস্থতার মধ্যে আমার টাইফয়েড হয়ে যায়, এবং এরই মধ্যে অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম। আর প্রায় 1-1.5 মাস পর আমি অনেক রকমের অসুস্থতা থেকে আমি সুস্থ হই। তারপর 1-1.5 মাস পর যখন আমি সুস্থ হয়ে উঠি, তখন আর এরকম ঘটনা ঘটেনি। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যা কিছু বুঝলাম যে এরকম ঘটনা, যে জিনদের ঘটনা, আমি আগে এরকম ঘটনা বিশ্বাস করতাম না, তবে আমার সঙ্গে ঘটনাগুলো ঘটার পর আমি বুঝতে পারি যে এসব আছে, আর এই ঘটনাগুলোর প্রভাবগুলো খুব মারাত্মক লেভেলের হয়ে থাকে। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। এবং প্রিয় লিসেনার্স, আরও একটি কথা যেটি বলবো আপনাদের মাঝে, যে এটি হচ্ছে আমরা কালকে নতুন একটি এপিসোড নিয়ে আসতে চাচ্ছি, এবং এই ঘটনাটি আশা করি অনেকটা ভালো হবে। এবং কাল পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। লিসেনার্স, দেখা হচ্ছে কালকে নতুন একটি এপিসোড নিয়ে। তো তখন সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।